আচ্ছা একজন যে একটা মার্কেট নিয়ে আসেন তো যে ওই ক্লাসে যান ওখানে মনে হয় ম্যাডাম পরীক্ষা নিচ্ছে ওখানে কল্পনা ম্যাডাম কি এক্সপেরিয়েন্স করতেছেন না রে আমি এক্সপেরিয়েন্স করতেছি না আমি বিসিএস দিব বিসিএস এর পড়াশোনা করতেছি আপনি কোন ম্যাডাম সাবজেক্ট আমি গাইনিকে আছি হ্যাঁ গাইনি না এমবিবিএস কোন রাতে করছেন কোথা থেকে করছি ডেল্টা নাকি ডেল্টা বললে অনেকে ডেল্টা মিস্টেক করছেন ম্যাডাম ডেল্টা বলার সাথে সাথে বলে আমার দাঁতে একটু সমস্যা ছিল ডেল্টা হসপিটাল তো আছে ম্যাডাম আমাদের চিটাগাং হসপিটাল আছে প্রাইভেট এটা ডেল্টা মেডিকেল কলেজ হসপিটাল হ্যাঁ এই যে বাংলা কলেজের পাশে প্রাইভেট না হ্যাঁ প্রাইভেট তাহলে তো অনেক টাকা লাগবে লাগছেই তো প্রাইভেট বলতে তো টাকা আরে আমার এর যে গলা কাটা আমার অপারেশন পুরো 29 লাখ 29 লাখ মাত্র ম্যাডাম কি করেন মাত্র ম্যাডাম আমি একটা বলতে জানেন আমি তো সায়েন্স ছাত্র ছিলাম 2008 সালে আমি যখন ঢাকা আসি তখন উত্তর আধুনিক মেডিকেল কলেজে মাত্র 8 লাখ টাকা তখন কমই ছিল আবার আমি আমার এক যখন ভাই ভর্তি ছিল হয়েছি, কিন্তু চাকরি করতো মানে তারপরে কিন্তু ভর্তি হইতে কিন্তু একটা অ্যামাউন্ট লাগে এরপর আস্তে আস্তে আরো খরচ আছে যেমন ধরেন আমাদের এক একটা বই 10-15 হাজার টাকা করে তো বই কিনতে কিন্তু অনেক টাকা পয়সা লাগে আপনারা যেমন এই 20 পেজে একটা অ্যানাটমি পড়ে ফেলতেছেন আর আমাদের অ্যানাটমি বই আছে 25টা তাহলে ম্যাডাম এই 29 লাখ টাকা তুলবেন কখন হ্যাঁ এই যে তুলতেছে আস্তে আস্তে প্রতি মাসে বেতন পাচ্ছি না সারাদিন তো দৌড়াদৌড়ি করি এখানে ক্লাস নেই তারপরে মেরি স্টপসে ডিউটি করি আজিমপুরে ডিউটি করি সারাক্ষণ ডিউটির মধ্যে থাকি তুলতে সময় লাগে না যদি পড়াশোনা ঠিক মতো করা আর যে পড়াশোনা করে আমাদের সাথে এমন ফ্রেন্ড আছে যারা এমবিবিএস পাস করে বাসায় বসে আছে মেয়েরাও ছেলেরাও বাসায় কিছু করে না কিছুই করে না কারণ ডিউটি করতে গেলে একটা ইমার্জেন্সি পেশেন্ট আসলো তাকে হ্যান্ডেল করতে না পারলে তো ঝামেলা না সারা জীবন তার এটা খালি জানতে হবে এই কারণে বাসায় বসে থাকে প্র্যাকটিস করে না অনেকে আছে বিজনেস করে অনেকে আছে চলে গেছে মানে পড়াশোনা করে অন্য লাইনে চলে গেছে যাই হোক তাহলে আমরা পড়াশোনায় আসি ফার্মাকোলজি আজকে শুরু ঠিক আছে আমার ক্লাসে নতুন কে কে আপনি নতুন আর কে আপনারা দুজন এই ভাই ছিল আগে আমরাও পাইছি আপনি আচ্ছা তাহলে ফার্মাকোলজি শুরু করি ফার্মাকোলজি প্রথম কোশ্চেন হচ্ছে ডিফাইন ফার্মাকোলজি খাতার উপরে সবাই তারিখ দিবেন আমার নাম লিখবেন এরপরে হচ্ছে আমি যা লিখতেছি লিখবেন আমি বুঝাই দিব না বুঝলে আবার জিজ্ঞেস করবেন যে ম্যাডাম এটা বুঝি না আবার বলেন ঠিক আছে আর আমার ক্লাসের নিয়ম হচ্ছে আমি একটু কম পড়াই কিন্তু চেষ্টা করি যতটুকু পড়াচ্ছি ততটুকু বোঝানো তাহলে ডিফাইন ফার্মাকোলজি আচ্ছা ক্লাসের শুরুতে একটা কথা বলে দিই সেটা হচ্ছে অনেকেরই কোশ্চেন থাকে যে ম্যাডাম পরীক্ষার সময় কোশ্চেন কি ইংলিশে আসবে নাকি বাংলায় আসবে তার জন্য কথা হচ্ছে পরীক্ষা এরকম কোশ্চেন আসবে ইংলিশে সবগুলো কোশ্চেন আসবে ইংলিশে পড়ে পড়ে বুঝতে হবে যেটা কি চাইছে তাহলে ডিফাইন মানে কি ফার্মাকোলজি কাকে বলে ঠিক আছে হোয়াট ইজ ফার্মাকোলজি অথবা ডিফাইন ফার্মাকোলজি হোয়াট ডু ইউ মিন বাই ফার্মাকোলজি সব একই জিনিস এবার আসি উত্তরে উত্তর যদি আসে তাহলে ম্যাডাম কি ইংলিশে লিখবো নাকি বাংলায় লিখবো কি লিখবো কিভাবে লিখবো বাংলা লিখবো হ্যাঁ এই তো কিভাবে লিখবো
বাংলায় পরীক্ষার আগের দিন টিচারদের পিছে পিছে দৌড়ানোর দরকার নেই যে স্যার কোশ্চেন আসলে কি লিখবো, ইংলিশে নাকি বাংলায়। এখনই বলে দিচ্ছি, সেটাই দেখেন আমি বাংলায় লিখছি কিন্তু মাঝখানে আবার ইংলিশে লিখছি, তাই না? তাহলে বাংলাও লেখা যাবে, ইংলিশও লেখা যাবে, বাংলা ইংলিশ মিক্সড করেও লেখা যাবে। ঠিক আছে? কনফিউশন আছে আপনার? কোশ্চেন কিন্তু ইংলিশেই আসবে। না বুঝলে হলে যে গার্ড থাকে টিচার তাকেও জিজ্ঞেস করা যাবে যে ম্যাডাম এটার অর্থ কি, সমস্যা না, কিন্তু নিজে পড়ে পড়ে বুঝলে ভালো। আর উত্তর ইংলিশ বাংলা মিক্সড করে লেখা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে কি বলছি? ফার্মাকোলজি, যেখানেই লজি থাকবে, ফিজিওলজি, তারপর আর কি আছে? আর কি আছে? এরকম লজিওয়ালা, সাইকোলজি আছে, ফিজিওলজি আছে, তারপর আরো অনেক লজি আছে, ব্যাকটেরিওলজি আছে, ভাইরোলজি আছে, অনেক কিছু আছে। এই লজি মানেই হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের কোনো একটা শাখা। ঠিক আছে? আমরা তো চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে আসছি। এর একটা শাখা হচ্ছে, যেমন আমাদের অ্যানাটমি একটা শাখা, ফিজিওলজি একটা শাখা, তারপর প্যাথোলজি আছে, হেমাটোলজি আছে, এগুলো সবই এরকম হচ্ছে ফার্মাকোলজি একটা শাখা। ঠিক আছে? তাহলে এই কথাটা তো মুখস্থ করার দরকার নেই যে চিকিৎসা বিজ্ঞানের যে শাখা, এটা তো আমরা জানি, আমরা মেডিকেলের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে পড়তে আসছি, তারই একটা শাখা হচ্ছে ফার্মাকোলজি। তাহলে যে শাখায় কি জিনিস নিয়ে পড়বো, এটা শুধু অ্যানাটমি, যেমন দেহের গঠন নিয়ে পড়াশোনা করছি, তাই না? এটাতে আমরা ড্রাগ আর মেডিসিন নিয়ে পড়াশোনা করব। ড্রাগ আর মেডিসিন, এবার কোশ্চেন আসতে পারে ম্যাডাম ড্রাগই তো মেডিসিন, তাহলে ড্রাগ আর মেডিসিন দুইটা আলাদা কেন লিখছি? তাহলে এটাই জানবো আমরা বিস্তারিত হচ্ছে ফার্মাকোলজির ভিতরে। ঠিক আছে? এখন শুধু এতটুকুই বলি, ড্রাগ আর মেডিসিন সম্পর্কে যে সাবজেক্টে আলোচনা করা হচ্ছে সেটাই হচ্ছে ফার্মাকোলজি বলে। তাহলে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ড্রাগ ও মেডিসিন নিয়ে আলোচনা করা হয় তাকে ফার্মাকোলজি বলে। এই কথাটা কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, পারবেন না? হ্যাঁ, মুখস্থ করতে হবে। তাহলে এটা আমরা এমনিই পারবো, তাই না? আচ্ছা, তাহলে এটা মুছে দিই। আচ্ছা, এটার সাথে একটা হচ্ছে লেজ আছে, কি বলছে? why pharmacology is important for medical science. Pharmacology why important for medical science? এটার বাংলাটা কি? কেন গুরুত্বপূর্ণ? হ্যাঁ, মেডিকেল সায়েন্সে ফার্মাকোলজির গুরুত্বটা কি? এই যে ড্রাগ আর মেডিসিন সম্পর্কে পড়বো, এটার গুরুত্বটা কি? এটা পড়লে আমাদের কি লাভ আছে? তাহলে এটাই বলছে। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্স অফ ফার্মাকোলজি। ঠিক আছে? ইম্পর্টেন্স অর্থ কি? গুরুত্ব। ভেরি গুড। তাহলে ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব। এখন তাহলে আমরা বলবো কি? আচ্ছা, এই চেয়ারটা আমাদের একটু সরাই এদিকে রাখো। লিখা না বুঝলে আমাকে বলবেন। শীট দেখে মিলাইতে বলছি আমি? না না না, লিখেন। ফার্মাকোলজি পাঠ করলে ড্রাগ ও মেডিসিনের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, ডোজ এবং সাইড ইফেক্ট সম্পর্কে বিস্তারিত জানা যায়। কন্ট্রাইন্ডিকেশন, কন্ট্রা, CONTRA, কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে বিস্তারিত জানা যায়। ডোজ ও সাইড ইফেক্ট। হ্যাঁ, এটা কিন্তু অ্যান্ড লিখছি, ডোজ এবং সাইড ইফেক্ট সম্পর্কে বিস্তারিত জানা যায়।
ঠিক আছে? তাহলে কি বললাম, এই যে ড্রাগ আর মেডিসিন এই দুইটা কথা কোথা থেকে আসছে, ফার্মাকোলজি কাকে বলে সেখান থেকে আসছে, তাই না? তাহলে ফার্মাকোলজি পাঠ করলে ড্রাগ ও মেডিসিনের যখনই ইম্পর্টেন্স গুরুত্ব কথাটা আসবে তখনই আমাদের চারটা কথা যোগ হবে। কি কি চারটা কথা? এই হচ্ছে একটা কথা, এটা হচ্ছে 2 নাম্বার, এই হচ্ছে 3 আর এই হচ্ছে 4। এই চারটা কথা মাথায় আনতে হবে। ওখানে দাঁড়ানোর দরকার নেই, পরে বাসে যে বুঝবেন এটা জানাইছি, মাথায় রাখেন বিষয়টা, আমি কি বলি সেটা মনে রাখেন। লেখা শেষ হলে বলেন আমাকে। লেখা শেষ? কোনা ভাইয়া আপনার লেখা শেষ? তাহলে ফার্মাকোলজি পাঠ করলে ড্রাগ ও মেডিসিনের ইন্ডিকেশন অর্থ কি? এত কঠিন বাংলা বললে তো আমি নিজেই বুঝি না। ইন্ডিকেশনের আরেক নাম হচ্ছে ইউজ। হ্যাঁ, মানে হচ্ছে এই ওষুধটা কাকে দিব। আমার পাতলা পায়খানা হয়েছে, মানে পায়খানা লুজ হয়ে গেছে, আমাকে যদি এখন হচ্ছে পায়খানা নরম হওয়ার ওষুধ দেয় তাহলে আমার কি হবে? শেষ তো, সব বের হয়ে যাবে, আমি মরে যাবো, তাই না? আবার ধরেন আমার 3 দিন ধরে পায়খানা হচ্ছে না, পায়খানা শক্ত করার ওষুধ দিলেন, মানে যার পাতলা পায়খানা হচ্ছিল তাকে যে ওষুধটা দিবে সেই ওষুধটা আমার 3 দিন ধরে পায়খানা হচ্ছে না আমাকে দিছেন, এখন আমার কি হবে? পেট তো ফুলে যাবে না, সব ভেতরে জমে থেকে পেট ফুলে যাবে। তাহলে কাকে কোনটা দিব সেটা অবশ্যই জানতে হবে, তাই না? তাহলে ইন্ডিকেশনটা হচ্ছে কাকে কোন ওষুধটা দিব সেটা হচ্ছে ইন্ডিকেশন। তাহলে এটা হচ্ছে আমরা জানতে পারবো কোথায়? ফার্মাকোলজিতে, তাই না? ইন্ডিকেশন। এরপরে আসি কন্ট্রা ইন্ডিকেশন। কন্ট্রা ইন্ডিকেশন মানে কি? কন্ট্রা ইন্ডিকেশন মানে হচ্ছে এই ওষুধটা কাকে দিব, মানে কি? এই যে বললাম আমার হয়েছে ডায়রিয়া, আমাকে দিলেন হচ্ছে কষার ওষুধ, তাহলে কি হবে? তাহলে ওই ওষুধটা আমাকে দিবেন না, দেয়া যাবে না, ওইটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। ঠিক আছে? এখন হচ্ছে একটা ওষুধ খাইলে, ধরেন মনে করেন যে কোনো একটা ওষুধ খাইলে কি হবে? হার্টের সমস্যা হবে। আমার অলরেডি হার্টে একটা রিং বসানো, হার্টে ব্লক আছে, রিং বসানো, আমাকে কি ওই হার্টের সমস্যা হবে এমন কোনো ওষুধ আপনারা দিবেন? তাহলে ওইটাই হচ্ছে তার কন্ট্রাইন্ডিকেশন, কাকে এই ওষুধটা দিব না। একটা প্রেগন্যান্ট মাদার, আমরা যেটা জানি যে একটা ওষুধ খাইলে কি হবে? পেটে জরায়ুতে সমস্যা হবে, পেটে বাচ্চা থাকলে সে বাচ্চাটা মারা যাবে। তাহলে প্রেগন্যান্ট মাদারকে ওই ওষুধটা কি আমরা দিব? যেটা জানি যে বাচ্চার ক্ষতি হবে তাহলে সেটা আমরা দিব না, সেটা তার জন্য কন্ট্রাইন্ডিকেশন। ঠিক আছে? এটা গেল ইন্ডিকেশন আর কন্ট্রাইন্ডিকেশন, এই দুটো কথা বুঝছেন? এই জিনিসটা কি? উচ্চারণগুলো আস্তে আস্তে উচ্চারণ করতে করতে চলে আসবে, ইন্ডিকেশন আর কন্ট্রাইন্ডিকেশন। ঠিক আছে? এবার আসি ডোজ। আমি দিলাম একটা ওষুধ, মনে করেন জ্বর আসছে, নাপা, সিম্পল নাপা তো আমরা সবাই চিনি, নাপা দিলাম। এখন আমরা পেশেন্টকে কি বলবো? কয়দিন খাবে আর কয়টা করে খাবে বলে দিব? বলে দিব না? ভাত খাওয়ার পরে কি বলবো যে 3টা করে নাপা খান, সকালে 3টা, দুপুরে 3টা, রাতে 3টা? তাহলে অবশ্যই বলে দিতে হবে যে ভরা পেটে খেতে হবে এই ওষুধটা, সাথে আবার হচ্ছে একটা ওষুধ খাওয়া যাবে, একটা বেশি খাওয়া যাবে না। কত এমজি খাবে সেটাও বলে দিব, কত এমজি। যেটা 10 এমজি আছে সেটা 10 এমজি, যেটা 20 এমজি আছে সেটা 20 এমজি। এবার যদি আমরা একটা গ্যাস্ট্রিক ওষুধ দিয়ে বলি যে এটা 500 এমজি খেতে হবে, তাহলে কি করবে? সে 20 এমজি করে মিলায় 20টা 25টা যে কটা হয় মিলায় খাবে, তাই না? তাহলে কোনটা কত এমজি দিব এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এটা ফার্মাকোলজি পড়লে আমরা জানতে পারবো যে ডোজ মানে শুধু কত এমজি সেটা কিন্তু না, কত এমজি, কয় বেলা খাবে সবই জানতে হবে, সাথে মুখে খাবে নাকি ইনজেকশনে নিবে নাকি বায়ুপথে দিবে সবকিছু জানতে হবে, তাই না? এটা গেল ডোজ। এরপরে আসি কিসে? সাইড ইফেক্ট। নাপা আমি লিখে দিছিলাম একটা করে খাবে, সে কি করছে? তার জ্বর কমতেছে না দেখে সে 3টা করে খাচ্ছে, বা দুইটা করে খাইলেও এত সাইড ইফেক্ট হয় না, 3টা করে খাচ্ছে, বা 2টা করে খাইলেও ধরেন যে বয়স কম থাকলে তার সাইড ইফেক্ট হবে, তাহলে 2টা করে খাচ্ছে, তাহলে তার জন্য কি হবে? সাইড ইফেক্ট হবে, তাই না?
আমার ধরেন অনেকে আছে কোন একটা ওষুধ খাইছে, খাওয়ার পর কি হলো, তার মুখে দেখে মুখ লাল হয়ে গেছে, গায়ে র্যাশ উঠে গেছে, এরকম হয় না? তাহলে সাইড ইফেক্ট সম্পর্কে, এগুলো সম্পর্কে জানবো আমরা কিসে? এই ফার্মাকোলজি। তাহলে ফার্মাকোলজির গুরুত্বর মধ্যে কয়টা কথা আসছে? 4টা: ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, ডোজ আর সাইড ইফেক্ট। তাহলে এই যে ড্রাগ আর মেডিসিন কথাটা কিন্তু আমরা আগের কোশ্চেনের আনসার থেকে নিয়ে আসছি। এখন এটা যদি আসে কি লিখবো? ফার্মাকোলজি পাঠ করলে ড্রাগ এবং মেডিসিনের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, ডোজ এবং সাইড ইফেক্ট সম্পর্কে বিস্তারিত জানা যায়। এখন এটা মুখস্থ করতে কতক্ষণ লাগবে বলেন? বলতে পারবেন? তাহলে এটা বাসায় দিয়ে তো আর এটার জন্য পরিশ্রম করার দরকার নেই, আছে? মুখস্থ হয়ে গেছে না? নেক্সট ক্লাসে আসার আগে আমি যখন আসবো, আমি আসতে তোমার 5-10 মিনিট লেট করব, তাই না? ততক্ষণে খাতাটা উল্টে দেখে ফেলবেন যে ম্যাডাম কি পড়াছে। সবার খাতায় যাবে এই কোশ্চেনগুলো থাকে। আমি তো আসি, আপনারা আসলে পাবেন না। আপনারা তো একটা ক্লাসে পাইছেন, এরপর তো পাই না। অফিসে বলতে হবে যে ম্যাডামের ক্লাস করব আমরা, তাহলে ম্যাডামের ক্লাস দিবে। আচ্ছা, এটা অফিসে বলতে হবে। আমি তো আর চেয়ে নিতে পারবো না যে আমাকে এই ক্লাস দিয়ে দাও, ক্লাস দাও। ক্লাস যেটা দিবে আমি দিয়ে নিব। আর আপনাদের বলতে হবে যে আমরা কোনো ম্যাডামের বা কোনো স্যারের ক্লাস করব। শেষ, এতটুকু বুঝে দিই। জি। নেক্সট ক্লাসে আমাকে কে পড়াতে পারবে বলেন? যেগুলো পড়াচ্ছি এই আমাদের পিলুর সবাইকে পড়াইতে হবে। পড়াটাকে এমন ভাবে নিতে হবে যেন ওই জায়গা থেকে খুব সহজে এই জায়গায় আসে যায়। মানে এইটা না যে আমি এটা বললাম না যে ম্যাডাম বড় ফার্মেসি দিতে চাইছে, এখন আপনি তো টিচার হইতে বলছেন। আমি কি টিচার? আমার প্রফেশন কি টিচার? আমি ডক্টর না? তাহলে আমি পড়াটা তাহলে ওভাবেই বুঝছি, কারণ আপনাদের সামনে এখন বলতে পারতেছি, তাই না? তাহলে ওভাবেই পড়তে হবে যাতে আরো 2টা মানুষ শেষে জিজ্ঞেস করলে আমরা সেটা বলতে পারি, তাই না? এটার জন্য টিচার হতে হবে। গেল। তাহলে এই যে দেখেন, এই পুরো পেজের কোশ্চেনের আনসার যা ছিল এতক্ষণ ধরে সেটাই বলছি। খাতায় যতটুকু লেখা আছে পরীক্ষার সময় ততটুকু লিখলেই আমরা 10-এ 10 পাবো অথবা 5-এ 5 পাবো, যতটুকুই থাকুক পাবো। তাহলে এত বড় কোশ্চেন আনসার পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা বোঝানোর জন্য অনেক কিছু লিখে নিয়েছি, ঠিক আছে? এবার চলে যাই আমরা পরে বলবো। এবার বলছে ড্রাগ এবং মেডিসিন কাকে বলে, উদাহরণ সহ লিখো। প্রথমেই আমরা দেখি ড্রাগ কাকে বলে। পরীক্ষার সময় ড্রাগ কাকে বলে আসবে? পরীক্ষার সময় আসবে ডিফাইন্ড ড্রাগ। হ্যাঁ, আমি বলবো, ডিটেইলস বলবো। ডিফাইন্ড ড্রাগ এন্ড মেডিসিন।
লেখা বুঝে যাচ্ছে? বুঝা যাবে না। যে সকল কেমিক্যাল দেহের কোষ কলার সাথে বিক্রিয়া করে ও কোষ কলার পরিবর্তন করে তাদেরকে ড্রাগ বলে। আর এক্সাম্পল হচ্ছে প্যারাসিটামল। তারপর যে সকল কেমিক্যাল দেহের রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যবহৃত হয় তাদেরকে মেডিসিন বলে। এক্সাম্পল হচ্ছে প্যারাসিটামল 500 mg। হ্যাঁ, রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যবহৃত। রোগ নির্ণয় ও চিকিৎসায়। হ্যাঁ, চিকিৎসায় ব্যবহৃত হয়। ম্যাডাম চিকিৎসায় তো প্যারাসিটামল দেব, কিন্তু রোগ নির্ণয় তো বলবো। লেখা শেষ সবার? শেষ? লেখা শেষ? আচ্ছা, ড্রাগ আর মেডিসিন দুইটা ডেফিনিশন একসাথে লেখার কারণ হচ্ছে দুইটা একসাথে বলবো সেজন্য। তাহলে একটা জিনিস এখান থেকে বুঝলাম, যে সকল কেমিক্যাল এখানেও আছে যে সকল কেমিক্যাল, তাহলে ড্রাগও একটা কেমিক্যাল, মেডিসিনও একটা কেমিক্যাল, এতটুকু তো বুঝলাম। এরপরে আসছে কি, এ হচ্ছে কোষ কলার সাথে বিক্রিয়া করে আর কোষ কলার বিক্রিয়া করে এগুলো পরিবর্তন করে। তাহলে কোষ কলাটা কি, কোষটা কি? এই যে আমাদের হাতের মধ্যে দেখেন, সবার হাত সামনে নিয়ে দেখেন, এখানে অনেকগুলো খাঁজ কাটা আছে। গুণের তো কটা আছে? আমি একটু অপেক্ষা করি, একটু গুণে দেখি কয়টা আছে। কেন সময় বেশি লাগবে? সময় দিলাম, ঠিক আছে না? গুণেন কয়টা আছে? কয়টা আছে দেখেন, যেটা গুনতে যাবেন তার ভেতরেও আবার আরো আছে। তাহলে বিজ্ঞানীরা বলছে যে একটা মানুষের শরীরে, মানে অ্যাডাল্ট সুস্থ একটা মানুষ যার ওজনও ঠিক আছে, হাইটও ঠিক আছে, সব মিলে একটা অ্যাডাল্ট মানুষের শরীরে প্রায় 20,000 কোটি, মানে 20 কোটি না, 20,000 কোটি কোষ আছে। এটা একটা আইডিয়া করছে, আইডিয়া করে বলছে 20,000 কোটির মতো কোষ থাকে। ঠিক আছে, এটা গেল। এবার আসি, দেখেন একটু খেয়াল করে দেখলে বুঝবেন, যেটা গুনতে যাবেন সেটার ভেতরে দেখবেন আর একটা আবার আরো খাঁজ কাটা। ঠিক আছে, তাহলে ওটা ছিল হচ্ছে কোষ। আর কলাটা কি, স্কিনের একটা পার্ট যদি তুলে ফেলি, একটা লেয়ার তুলে ফেলে ভেতরে একটা লাল কালারের একটা চকচকে একটা লেয়ার আছে, সেটা হচ্ছে আমাদের টিস্যু। টিস্যুটাকে বলতেছি আমরা হচ্ছে কলা। ঠিক আছে, তাহলে এই কোষ কলা কি করে, ধরেন আমার এখানে কেটে গেছে, আমি ড্রাগ দিয়ে কি করব, ট্রিটমেন্ট করতেছি, বা ড্রাগ শরীরের ভিতরে ড্রাগ গেলে কি হবে, এটা আবার হিল হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। তাহলে আমার কোষে চেঞ্জ করতেছে না, পরিবর্তন করতেছে না, কলাও পরিবর্তন করতেছে। তাহলে ও কোষ কলার সাথে বিক্রিয়া করতেছে, সাথে পরিবর্তন করতেছে, সেটা হচ্ছে ড্রাগ, যেটাকে কি করি আমরা ওষুধ হিসেবে খাই না। তাহলে কিভাবে খাচ্ছি, ওষুধ হিসেবে খাচ্ছি না, তাহলে কিভাবে খাচ্ছি সেটার উত্তর দিব এর পরের কোশ্চেন। তাহলে एग्जांपल দিছি কি প্যারাসিটামল। এবার আসি মেডিসিনে, এটাও একটা কেমিক্যাল, এটা কি করতেছে, রোগ নির্ণয়। এখন রোগ নির্ণয় কিভাবে করতেছে, ধরেন আমার কি হইছে, জ্বর আসছে, জ্বর আসলে 104 ডিগ্রি জ্বর, আমি প্যারাসিটামল 500 mg খাচ্ছি 3 বেলা করে, 7 দিন খাইলাম, আমার জ্বর ঠিক হয়ে গেছে। তাহলে এটা কি ছিল, এটাকে আমরা বলতে পারি যে এটা ভাইরাল ফিভার ছিল, সিজনাল ফিভার ছিল, ফিভার মানে জ্বর, তাহলে এটা ভাইরাল ফিভার ছিল। কিন্তু 104 জ্বর, আমি 7 দিন ধরে প্যারাসিটামল খাচ্ছি কিন্তু আমার জ্বর কমতেছে না। তখন যখন আমাকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে, আমি তো আরেকটা ওষুধ শুরু করলাম, তখন বুঝতে পারবো কি যে আমার এটার সাথে ইনফেকশনও ছিল, তাই না? তারপরে আবার এই ওষুধ খেয়েও আমার যখন জ্বর সারতেছে না, তখন কি হবে, তখন কি বুঝবো, আমি তখন টেস্ট করবো। টেস্ট করার পরে দেখলাম কি আমার হয় ডেঙ্গু ধরা পড়ছে, না হয় টাইফয়েড ধরা পড়ছে, অথবা ম্যালেরিয়া ধরা পড়ছে। তাহলে আমি কি রোগগুলো নির্ণয় করতে পারছি, ওষুধ খেয়ে খেয়ে কিন্তু আমি নির্ণয় করতেছি, তাই না? তখন তারপরে যখন কি অসুখ হচ্ছে, তখন হয়তো বা যখন আমার ডেঙ্গু হবে, তখন আমি কি করব, প্যারাসিটামলের সাথে আমি ডেঙ্গুর ওষুধ যোগ করব। আমার ম্যালেরিয়া হলে প্যারাসিটামলের সাথে আমি ম্যালেরিয়ার ওষুধ যোগ করব, তাই না? তখন আমি চিকিৎসার জন্য কি করব, এই মেডিসিনগুলো ব্যবহার করব। তাহলে রোগ নির্ণয় করতে পারলাম, সাথে চিকিৎসাও দিতে পারলাম, তাই না?
কিন্তু এটার সাথে আর এটার পার্থক্য কি? এটা ছিল প্যারাসিটামল আর এটা ছিল প্যারাসিটামল 500 mg। এটার একটা নির্দিষ্ট লিমিট আছে, মাত্রা আছে, ওটা মাত্রা তাই না? হ্যাঁ, ওটার কোনো লিমিট নাই। এই মাত্রা কোথায় আছে কোথায় নাই সেটা আমি পরে কোশ্চেনে বলবো। এতটুকু বুঝতে পারছি? দুইটাই কেমিক্যাল, একটা হচ্ছে কোষ কলার কি করতেছে, বিক্রিয়া করে এটা পরিবর্তন করে ফেলতেছে, আর এটা কি করতেছে, রোগ নির্ণয় আর চিকিৎসার জন্য ব্যবহার করতেছে। ঠিক আছে, এইটুকু লিখতে পারবো? জি জি। দুইটাই কেমিক্যাল, একটা কোষ কলা বিক্রিয়া করতেছে আর বিক্রিয়া করে পরিবর্তন করে ফেলতেছে, আর একটা হচ্ছে রোগ নির্ণয় আর রোগের চিকিৎসা। ঠিক আছে, এবার আমরা পরে কোশ্চেনে যাই। বুঝে দিই এটা? জি জি। এবার একটা গল্প বলবো। ক্লাস কি বেশি বোরিং লাগতেছে? না ম্যাম, পড়া হলে তো, কারণ আমাদের বাসায় অনেক কাজ আছে না, কারো চাকরি আছে, কারো ব্যবসা আছে, কারো সংসার আছে, একজনের এক এক কাজ, কারো পড়াশোনা আছে, তাহলে বাসায় এত কিন্তু সময় নেই, তাই না? সত্যি তো, কেউ চাকরি করে, কেউ বিজনেস করে, কারো বিয়ে হয়ে গেছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনা আছে, তাহলে বাসায় যেগুলো আর পড়া দরকার নেই। কখন পড়বে? কখন পড়বো? এখন শুধু ক্লাসে মনোযোগ দিব, আর না বুঝলে ম্যাডামকে আবার জিজ্ঞেস করবো যে ম্যাডাম এই জিনিসটা বুঝি না, আবার বুঝি না। আর পড়বো হচ্ছে আমি সামনের ক্লাসে আসার আগে জাস্ট 1 মিনিট খাতাটা উল্টায় দেখবেন যে ম্যাডাম কি কি পড়াচ্ছে, বিষয়টা মাথায় আছে কিনা, এতটুকু। প্রয়োজনে সবাই মিলে আলোচনা করবেন যে ম্যাডাম এটা পড়াচ্ছে। ঠিক আছে? আমি কিন্তু এই যে ক্লাসে খাই নাই, তারপরে হচ্ছে আরেক টিচার চলে গেছে, সেই পড়া বুঝছি কিনা বা তুলে নিতে হবে, ছবি তুলতে হবে, ওটার জন্য কিন্তু আমি 5-7 মিনিট সময় দিই। জি। তারপরে ক্লাসে ঢুকি। আমি কিন্তু এখানেই বসেছিলাম। ব্যাগে করে বিস্কিট, কেক কিছু নিয়ে আসবেন। আমি কিন্তু নিচে থেকে ওঠার সময় মাঝে মাঝে যে 1 টাইম কাপে চা নিয়ে আসি, বা বিস্কিট 10 টাকা প্যাকেটের ড্রাই কেক কিনে নিয়ে আসি, উপরে এসে খাই। গেল? তাহলে এবার আসি আমরা ডিফারেন্স বিটুইন, ডিফারেন্স অফ না, ডিফারেন্স বিটুইন, এই দুইটার মধ্যে কি পার্থক্য? ডিফারেন্স বিটুইন ড্রাগ এন্ড মেডিসিন। তাহলে ড্রাগ আর মেডিসিনের পার্থক্যটা কি? সেই প্রথম কোশ্চেনে যেটা জিজ্ঞেস করছিলেন, সেই এটা তো আগের ইয়াটাতে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার হয় না, আরেকটু বাকি আছে, সেটা বলে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ম্যাডাম ড্রাগ আর মেডিসিন তো একই জিনিস, সেটা পার্থক্যটা এখন বলছি। পার্থক্যটা হচ্ছে, একটা গল্প বলি, গল্পটা মনোযোগ দিয়ে শুনুন। ধরেন এখানে একটা গামলা রাখছি আমি, একটা গামলা, বড় গামলার মধ্যে অনেকগুলো আটা আছে। ঠিক আছে, আটা থেকে আমি কি করছি, এখান থেকে আটা নিয়ে নিই, আমি 2টা রুটি বানাইছি। এখান থেকে আটা নিয়ে রুটি বানাইছি। তাহলে আমরা যখন নাস্তা করব তখন আমরা কি খাবো? আটাই তো খাবো। আটা খাবো। না, রুটি খাবো, মূলত তো খাবো আটা হচ্ছে দিয়ে। রুটি। এই রুটি দুইটা তৈরি করছি কোথা থেকে? আটা। এই আটা থেকে। কতটুকু আটা লাগছে বলেন তো? দুইটাতে পানি যদি বেশি হয় আটা একটু বেশি লাগবে, পানি যদি কম হয় আটা কম লাগবে, তাই না? আবার ওই খামিরটা বানাইতে গেলে কি হবে, যদি একটু নরম হয়ে যায় তাহলে আরেকটু আটা দিতে হবে, আবার নরম হলে আবার আটা দিতে হবে। তাহলে কতটুকু আটা লাগতেছে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু এখানে কয়টা রুটি আছে পরিমাণটা কি জানি? জানি তো। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমি আজকে সকালবেলায় কয়টা রুটি খাইছি, বলতে পারবো? 2টা রুটি খাইছি। কেউ যদি বলে যে ওই 2টা রুটির মধ্যে কতটুকু আটা ছিল, এটা বলবো। 2টার মধ্যে 2 কেজি ছিল বা 2টার মধ্যে 1 কেজি ছিল, বলতে পারবো? তাহলে এর মাত্রাটা আমরা জানি না। যতটুকু এটার আটাটা হচ্ছে মানে নরম করার জন্য বা শক্ত করার জন্য যতটুকু আমাদের আটা লাগছে ততটুকুই হয়েছে। আলটিমেটলি 2টা রুটি তো বানাইতে পারছি, বানাই 2টা রুটি খাইছি। তাহলে খাইছি কি 2টা রুটি, কিন্তু আসছে ওই আটা থেকে কতটুকু আটা এটা আমরা জানি না। তাহলে এই যে এই 2টা মনে করেন 2টা হচ্ছে মেডিসিন, এটা প্যারাসিটামল একটা, এটা একটা প্যারাসিটামল, এটা 500 mg, এটা এটা 500 আনলিমিটেড 500 mg, ঠিক আছে? তাহলে এখানে আছে 1000 mg, 2টা প্যারাসিটামল। এখন যদি এটা আমি বলি যে এই 2টা হচ্ছে মেডিসিন, ওই গামলার ওগুলা কি, ওই গামলাতে যেটা ছিল সেটা কি, সেটা হচ্ছে আমাদের আটাটাই হলো আমাদের ড্রাগ। ঠিক আছে, ওখান থেকে কতটুকু ড্রাগ নিয়ে মেডিসিন বানাচ্ছি সেটা আমাদের লিমিট আছে, যে 2টা ড্রাগ বানাচ্ছি, 2টা মেডিসিন বানাচ্ছি, কিন্তু ওখানে ড্রাগ কতটুকু ছিল সেটা কিন্তু আমাদের লিমিটেশন নাই। ঠিক আছে, সেম জিনিসটা ওই রুটির গল্পের মধ্যেই চলে আসছে। তাহলে বুঝতে পারছি? এখন যদি আমরা এটা বলি যে ড্রাগের নির্দিষ্ট কোনো মাত্রা নাই, যেমন এখানে প্যারাসিটামলে ছিল না, কিন্তু মেডিসিনের নির্দিষ্ট মাত্রা আছে, 500 mg, এই যে 500 mg 500 mg, 2টা তৈরি হচ্ছে, হিসাব করতে পারতেছি? জি জি। ড্রাগ কিন্তু হিসাব করতে পারি না, এক মুঠো হইতে পারে, এক গামলা হইতে পারে, এক কাপও হইতে পারে, তাই না? এবার আসতেছে কি, এই যে মেডিসিন,
দেখেন এদিকে, ওটা আমি লিখবো, আমার সাথে লিখেন, এখন লেখা দরকার নেই, এখন গল্প করি। কি বলছে? এই যে মেডিসিন, দেখেন তো কি বলছি, যে এই মেডিসিন গুলো কি সবাই ড্রাগ, মানে এরা কি ড্রাগ থেকে তৈরি হয়েছে না? তাহলে এটাকে আমি ড্রাগও বলতে পারতেছি, মানে এটাকে আটাও বলতে পারবো, এটাকে রুটিও বলতে পারবো। কিন্তু ওই যে গামলার মধ্যে আটা আছে, ওখানে কি কোনো রুটি আছে? তাহলে ওখানে কি কোনো মেডিসিন আছে? তাহলে আমরা কি বলতে পারি যে সব মেডিসিনই কিন্তু ড্রাগ, কিন্তু ওখানে যতগুলো ড্রাগ আছে সবগুলো কি মেডিসিন? হ্যাঁ, ওই ড্রাগগুলোর মধ্যে তো কোনো মেডিসিন নেই, আছে ওখান থেকে মেডিসিন আমরা তৈরি করবো, বাট সবগুলো ড্রাগ কিন্তু মেডিসিন না। কিন্তু এই যে মেডিসিন, এরা কি ড্রাগ না? এদেরকে তো আমরা ড্রাগ থেকে তৈরি করছি, তাহলে সব মেডিসিনই ড্রাগ, কিন্তু সব ড্রাগই মেডিসিন না। এই কথাটা এখানে 2 নম্বরে লেখা আছে, দেখেন তো, বলছে যে সব মেডিসিন। তাহলে আমি যে কথাটা বললাম এই কথাটা কি মিলছে? পরীক্ষার সময় কি এই কথাটা লিখতে পারবো? এই যে মেডিসিন, এরা সবাই ড্রাগ, কিন্তু ওই যে গামলার মধ্যে ড্রাগ আছে ওরা সবাই মেডিসিন না, ঠিক আছে? আর সর্বপ্রথম লাইনে কি বলছে? ড্রাগের নির্দিষ্ট মাত্রা কি থাকে না, ওই যে গামলার মধ্যে নির্দিষ্ট মাত্রা ছিল না, এক মুঠো হতে পারে, এক পাতিলও হতে পারে, এক মগও হতে পারে, কিন্তু এই যে মেডিসিন এটা নির্দিষ্ট মাত্রা, এটা 500 mg, এটা 500 mg, ঠিক আছে? আগে বলছিল প্যারাসিটামল, ডাইক্লোফেনাক, এখানে বলছে অ্যাজিথ্রোমাইসিন, হইলো, সমস্যা তো। তারপরে কি বলছে? ড্রাগটার কথা বলছে যে রোগ নির্ণয় ও চিকিৎসা বাদে অন্যান্য কাজে ব্যবহার করা হয়। কি কি সেটা? এখান থেকে ড্রাগ নিয়ে মেডিসিন বানাই কি করছি? রোগ নির্ণয় করছি, চিকিৎসাও করছি, সাথে আরো একটা কাজ করা হয়, সেটা বলছে জন্ম নিয়ন্ত্রণ, ঠিক আছে? কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করতেছে সেটা বলতেছি। তার আগে এটা বলি, মেডিসিনটা কি করছি? রোগ নির্ণয় আর চিকিৎসার জন্য, ঠিক আছে? এবার ড্রাগটা কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করলো? ড্রাগটা জন্ম নিয়ন্ত্রণ করছে কিভাবে? তার আগে এটা লিখে নিই, লিখে তারপরে ড্রাগ কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করে সেটা আমরা শিখব। এটা হচ্ছে ড্রাগ আর এই হচ্ছে মেডিসিন। 1 নাম্বার হচ্ছে এটা নির্দিষ্ট মাত্রা কি লিখবো? ড্রাগে নির্দিষ্ট মাত্রা নেই, ড্রাগের নির্দিষ্ট মাত্রা থাকে না, মাত্রা নেই বা মাত্রা থাকে না, ঠিক আছে? এটা নির্দিষ্ট মাত্রা নেই, আর মেডিসিনের নির্দিষ্ট মাত্রা আছে। আছে বা থাকে যেটাই লিখি, কোনো সমস্যা নেই। এক্সাম্পল হচ্ছে এক্স মানে এক্সাম্পল, ঠিক আছে? এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, এক্সাম্পল, উদাহরণ। তাহলে এটা আমরা লিখতে পারি প্যারাসিটামল, লিখলাম 500 mg, যেহেতু 500 mg কমন। আর এটার এক্সাম্পল লিখলে লিখবো শুধু প্যারাসিটামল, ওকে? এটা কি লিখলাম? এটার মধ্যে কি লিখবো? সব মেডিসিনই কি ড্রাগ। এই যে আমার এটা মেডিসিন ছিল, এটা কিন্তু ড্রাগ থেকে তৈরি হচ্ছে, কিন্তু সব ড্রাগ মেডিসিন নয়। পার্থক্যটা যেভাবে বলছি তো কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি 3 নম্বরে। কি বলছি? এটার কাজ হচ্ছে রোগ নির্ণয়, চিকিৎসা লিখা না বুঝলে আমাকে বলেন কিন্তু। আপনার লেখা তো ক্লিয়ার, বুঝবো না কেন? হ্যাঁ, যে মাঝে মাঝে একটু তাড়াতাড়ি লিখে পেঁচাই ফেলি। কি বলছি? নির্দিষ্ট মাত্রা নেই ড্রাগের, প্যারাসিটামল আর নির্দিষ্ট মাত্রা আছে প্যারাসিটামল 500 mg, তারপর সব মেডিসিন ড্রাগ, এটা সব ড্রাগ মেডিসিন না। আর রোগ নির্ণয়, চিকিৎসা ও জন্ম নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, আর এটা হচ্ছে রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবহৃত হয়। শেষ। লেখা শেষ হলে বলবেন আমাকে।
শেষ লেখা শেষ শেষ লেখা রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যবহৃত হয়। আচ্ছা লিখতে থাকে না শেষ লেখা শেষ আচ্ছা পরীক্ষায় কোশ্চেন আসলে কিন্তু এতটুকু লিখো আর কিছু লেখা দরকার নেই এখন যেটা বলবো সেটা এইগুলোর বাইরে বোঝানোর জন্য কয়েকটা কথা বলতেছি জানার জন্য এটা মুছে দিলাম কিন্তু কি বলছি ড্রাগের মধ্যে একটা কথাই ছিল জন্ম নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় বাকি সবগুলো কথাই কিন্তু আমরা বুঝি শুধু জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা বুঝি না সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয় বলেন তো কারো আইডিয়া আছে কেউ জানি দুই একটা নাম বলেন তো কেউ ফেমিকন ফেমিপিল আচ্ছা এটা গেল পিল মানে বুড়ির ক্ষেত্রে এটা আর কি আছে প্রোটেকশন কন্ডম ব্যবহার করা হয়। হ্যাঁ কন্ডম একটা পিল একটা গেল দুইটা আর কিছু আছে আরো আছে। ইমার্জেন্সি পিল পিল ইমার্জেন্সি তো পিলের মধ্যে পড়বে আর কি আছে ওই যে বুঝেছি মলম হ্যাঁ থাকলো আচ্ছা গেল এটা একটা আর কি আছে আর কি আছে ট্যাবলেট তো পিলের মধ্যে চলে গেল ট্যাবলেটটা পিলের মধ্যে চলে গেল ট্যাবলেট ক্যাপসুল যাই হোক পিলের মধ্যে গেল আর মলম যেটা বলছেন সেগুলা কিছু আছে হচ্ছে স্প্রে বা মলম সেগুলা কি করে কিছু আছে জন্ম নিয়ন্ত্রণ করে আর কিছু আছে হচ্ছে কি ব্যারিয়ার হিসেবে ব্যবহার করে ঠিক আছে আর কিছু আছে কি লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করে লুব্রিকেন্টের হিসাব আমরা বলতেছি না ওগুলো যে কিছু জেল টেল ইউজ করে সেগুলো বাদ সেগুলো আলাদা তারপরে আর কি আছে আর কিছু কি আমরা জানি আচ্ছা আমাকে এই কথাটা বলেন তো পিলের ভেতরে কি আছে ড্রাগ পিলের ভেতরে ড্রাগ আছে না জি তাহলে প্যারাসিটামল খেলে কি জন্ম নিয়ন্ত্রণ হবে না তাহলে জন্ম নিয়ন্ত্রণের জন্য আলাদা কি আছে ড্রাগ আছে তাই না তাহলে এটা বুঝছি যে পিলের ভেতরে ড্রাগ আছে সেটা ক্যাপসুল হোক ট্যাবলেট হোক যাই হোক সেটার ভেতরে কি আছে সেটা ইমার্জেন্সি পিল হোক ফেমিকন হোক ফেমিপিল হোক মায়াবড়ি হোক সুখীবড়ি হোক যা আছে সবকিছুর মধ্যে কি আছে ড্রাগ আছে ড্রাগ আছে তাই না যেটা জন্ম নিয়ন্ত্রণ করতেছে এরপরে আসছে কি আপনারা বলছেন হচ্ছে কন্ডম কন্ডম যদি হয় তাহলে কি পলিথিন যদি কেউ ইউজ করে যাদের টাকা পয়সা কম তারা কি করবে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে না অবশ্যই না তাহলে কন্ডমের মধ্যে কোনো একটা ড্রাগ থাকে অবশ্যই যেটা দিয়ে এটা তৈরি হয়েছে তাই না জি তাই না তাহলে এটা গেল দুইটা আর কি আছে স্প্রে যেটা বলছি এখন নতুন দেখতেছি স্প্রে বের হচ্ছে ওই স্প্রেটা কি করে ওটাও জন্ম নিয়ন্ত্রণ করে তাহলে ওটার মধ্যে কোনো ড্রাগ অবশ্যই আছে কোনো কেমিক্যাল অবশ্যই আছে তাই না যেটা জন্ম নিয়ন্ত্রণ করতেছে হেল্প করতেছে ওটা সম্পর্কে আমি কোনো ডিটেলস জানি না যাই হোক নামটা শুধু বলে রাখুন এরপরে আর কি আছে এই ক্লাসগুলোর উপর দিয়ে গ্লাস দেওয়া হচ্ছে তাই না আমরা তো ওই পাশে ছিলাম ওই পাশে ক্লাস তাহলে ওই যে সাউন্ডগুলো আসে আচ্ছা এরপরে আর কি আছে এগুলো কমন যেগুলো এতক্ষণ বলছি ঠিক আছে আপনারা ক্লাসে শুনলাম এরপরে আছে কি আমরা কখনো শুনছি যে হাতে কাঠি পড়ে জি 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 শুনছি এটা কখনো বলতেছিলাম আমি। কাঠি পড়ে শুনছি হ্যাঁ এই কাঠি কারা পড়ে যারা হচ্ছে আমরা যেমন শিক্ষিত মানুষ কি করি আজকে একটা ওষুধ খেতে হবে কালকে একটা ওষুধ খেতে হবে আমাদের মনে থাকে তাই না কিন্তু যারা হচ্ছে গ্রামে থাকে বা পড়াশোনা কম জানে ক্যালেন্ডারের হিসাব জানে না ওরা কি করে ওরা এইসব হিসাব জানে না ওদের মনেও থাকে না তাই না ওরা কি করে ওরা হাতে কাঠি করে বেশিরভাগ এরাই করে শিক্ষিত মানুষও করে কিন্তু আচ্ছা পাঠিয়ে এরা যারা লো সোশিও-ইকোনমিক কন্ডিশন যাদের তারা বেশিরভাগ করে ঠিক আছে বেশিরভাগ কি হবে দেখবেন গ্রামের কোনো আত্মীয় স্বজন থাকলে মানে মহিলা তাদের মধ্যে দেখবেন অথবা বাসায় কাজ করে না আমি যেমন আমাদের বাসার কাজের থালা আছে ওই থালা দেখি হাতে কাঠি করে আর সবাই সবার বাসার কাজের বর হাতে কাঠি খুঁজতে যায় কাটি কিটা বলতেছি তাহলে ওই কাঠিটা কি ওই কাঠিটা হচ্ছে হাতের মধ্যে পড়লে ওটার একটা মেয়াদ থাকে 3 বছর 5 বছর 10 বছর এই কাঠি যদি হাতে পড়ে থাকে
তাহলে কি হয়, তাহলে তাকে পিলও খাইতে হয় না, কন্ডম ইউজ করতে হয় না, কিছু লাগে। তাহলে কি হচ্ছে, জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে। অত হাতে একটা কাঠি থাকবে, এই কাঠি এখন তাহলে বলবেন যে তাহলে ম্যাডাম হাতের ভিতরে? হ্যাঁ দেখাবো তো আমি ছবি। তাহলে এটা আপনারা বলতে পারেন যে তাহলে ম্যাডাম তাহলে এটাই ভালো, এত টাকা খরচ করে কন্ডমও কিনতে হচ্ছে না, এত টাকা খরচ করে পিলও কিনতে হচ্ছে না, তাহলে আমরা কাঠিটাই ব্যবহার করবো, তাই না? কিন্তু কথা হচ্ছে এই কাঠির অনেক সাইড ইফেক্ট আছে, ঠিক আছে? কাঠি করতেও তো একটা ছোটখাটো মাইনর অপারেশন করে তার হাতে কাঠি ঢুকে দিচ্ছে, এটা গেলো একটা। সে চলতে ফিরতে তার হাতে ড্রেস পরতে গেলেও হাতে ব্যথা লাগবে না, অনেকদিন ধরে যে পরেছে তার হয়তো অভ্যাস হয়ে গেছে, এটা গেলো একটা। এরপর তার কি হবে, 1 মাসে একবার ব্লিডিং হয়, পিরিয়ড হয়, তার 1 মাসে 2 বার 3 বার 4 বারও পিরিয়ড হতে পারে। সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় তার ব্লিডিং হচ্ছে, তাহলে হাজবেন্ড কি এই জিনিসটাকে সহজভাবে নিবে না, তাহলে এটার অনেক সাইড ইফেক্ট আছে। তাহলে এটা কেন ব্যবহার করতেছি বাংলাদেশে এগুলো अवेलेबल? অবশ্যই বললাম না, আমার বাসার খালা যে কাজ করেন, তো এদের কি দেখে কারা এগুলো কি কোনো এই যে আমরা সংস্থা? বেস্টপসেই তো আমরা দেই, তারপর আজিমপুরেও দেই। এটা কি আসে প্রাইস? আসে ওদেরকে আবার প্রতি মাসে একটা অ্যামাউন্টের টাকাও দেওয়া হয়। এটার জন্য হ্যাঁ, যদি এটা করে, কারণ কি বাংলাদেশের জনসংখ্যা কমাইতে হবে না, সরকার থেকে একটা উদ্যোগ নিয়েছে। এই যে রাড্ডা আছে 10 নম্বরে, আপনাদের কাছ থেকে আরেকটু সামনে রাড্ডা MCHFP, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ ফ্যামিলি প্ল্যানিং। এটা কত টাকা লাগে ম্যাডাম ইয়ার জন্য? ফ্যামিলি প্ল্যানিং এ হচ্ছে এটা বড় বহু ধরনের কাউন্সেলিং করে এই কাঠি করা দেয়, কিন্তু খুলতে আসলে সহজে খুলে না। কেন? কারণ জনসংখ্যা কন্ট্রোল করতে পারতেছে না। এটা থাকলে কি হবে, যারা একটু পড়াশোনা কম জানে তারা কি করে, ভাবে যে বাচ্চা মনে হয় 3টা হলে ভবিষ্যতে 3 জনে আয় করে বাপ মাকে খাও, 4টা হলে মনে 4টা খাবে। আবার মুসলমান ধর্মে কি আছে যে যত বেশি বাচ্চা উৎপাদন করবে সে তত ভালো মেয়ে মানুষ, তাই না? তাহলে এগুলো চিন্তা করে করে কি করে বাচ্চা পয়দা করতে থাকে একটা, কিন্তু ওইদিকে তো দেশের ক্ষতি হচ্ছে, নিজেরও ক্ষতি। একটা বাচ্চা অপুষ্টি হচ্ছে, 2 দিন পরে মরে যাচ্ছে, কেন? তারে খাওয়াইতে পারে নাই। আমার হসপিটালে আমি আজিমপুরে ডিউটি করতেছি, আমার রুমের সামনে বসে বসে 4 মাসের একটা বাচ্চাকে কলা চেটকে খাওয়াচ্ছে। 4 মাসের বাচ্চাকে বুকে দুধ ছাড়া খাওয়ানোর কথা জিজ্ঞেস করছি, বলে টাকা নেই। রিক্সাওয়ালা, হাজবেন্ড রিক্সাওয়ালা, তার 3টা বউ, সে সহ আরো 2টা বউ আছে। তাহলে এগুলো সব মেইনটেইন করতে হবে, ঠিক আছে? এই কারণে এগুলো খারাপ না, এগুলো ভালো, বাট এগুলো সাইড ইফেক্ট হয়। ডিফুতে সাইড আছে কি? যেটা মানে 3 মাস ব্যান্ডে যে ইস্যু দেয় না, ওটাতে সাইড আছে। হ্যাঁ, এগুলোর সবই সাইড ইফেক্ট হচ্ছে এই যে মাসে 3 বার 4 বার ব্লিডিং হবে। যারা মানে ইকোনমিক কন্ডিশন কম, বা ধরেন রিক্সা চালায়, ভ্যান চালায়, ট্রাক চালায়, বা ধরেন কৃষি কাজ করে, গার্মেন্টসে চাকরি করে, তারা কি করে মানে তাদের সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হলে বউকে না পালে যায়, দেখা যাবে আরেকজনের সাথে আরেকজনকে বিয়ে করে ঠিকই করে নিয়ে আসে, আনবে না? এগুলো শিক্ষিত মানুষ কিন্তু বুঝে, কিন্তু যারা পড়াশোনা কম জানে তারা কিন্তু বুঝবে না। বাচ্চা একটা হইতে দেরি হলে বউ আরেকটা লেগে, তাই না? এগুলো গার্মেন্টসে, তারপরে মানে এইসব পরিবারে দেখবেন খুব বেশি। ম্যাডাম এই মেডিসিনগুলোর মধ্যে সবচেয়ে সেফ মেডিসিন কোনটা? এটা বলতেছি। স্টোরেজ ফুল হয়ে গেছে। আচ্ছা তাহলে আর লাগবে না।